নমস্কার। নমস্কার। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ দোল এবং হ্যাপি হোলি। হ্যাঁ, আমি জানি তোমরা হয়তো ভাববে যে হোলি তো কবে শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন কেন বলছি। তার কারণ একটাই, কারণ হলো তোমরা হচ্ছে আমার ফ্যামিলি, আমার পরিবার, আর তোমাদেরকে জানানো হয়নি কথাটা, তার জন্যই জানিয়ে দিলাম আর কি। যাই হোক, বহুদিন পর আবার আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে ঠিক কি কি চলছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বেশিক্ষণ বাজাইনি আমরা, 15 মিনিটও বাজাইনি বক্স, 15 মিনিটও বাজাইনি। আচ্ছা, এখানে বলে রাখি, দিদিকে হয়তো কোনো সাংবাদিক প্রশ্ন করেছিল যে পরীক্ষা তো চলছে এখন, তাহলে আপনারা কেন বক্স বাজাচ্ছেন। তখন দিদির উত্তরটা ঠিক কি ছিল? বেশিক্ষণ বাজাইনি আমরা, 15 মিনিটও বাজাইনি। ভাই, এ তো গেল ছোটখাটো, কিন্তু ঠিক এর পরে দিদি যেটা বলেছিলেন সেটা শোনো। যেহেতু আনন্দের সময়, হোলি বছরে একবারই আসে এবং আনন্দের মুহূর্ত, সেটা তো সবসময় আসবে না। পরীক্ষা তো আবার হবে। वाह दीदी, वाह दीदी, दीदी, वाह दीदी, दीदी, दीदी। হ্যাঁ ভাই, দিদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। হোলি বছরে একবার আসে মাত্র, সুতরাং সেই আনন্দটা তো আর সব সময় আসবে না। কিন্তু পরীক্ষার কি আছে, পরীক্ষা তো আবার আগের বছরও হবে। হোলি বছরে একবারই আসে এবং আনন্দের মুহূর্ত, সেটা তো সবসময় আসবে না। পরীক্ষা তো আবার হবে। এইবার আমরা একটু দেখবো হুমায়ুন কবির ভার্সাস শুভেন্দু অধিকারী। তো তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে। ইনি হচ্ছেন ভরতপুরের বিধায়ক। এইবার ইনি তৃণমূলের বিধায়ক নাকি মুসলমানদের বিধায়ক সেটা বোঝা দেয় না ভাই, এটা আমি বলছি না, এটা ইনি নিজেই বলেছেন, শুনুন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক। ভাই, ইনি তৃণমূল দল থেকে জিতেছেন, সুতরাং এনার পরিচয়টা ঠিক কিভাবে দেওয়া উচিত ছিল যে আমি হুমায়ুন কবির, আমি তৃণমূলের বিধায়ক। কিন্তু ইনি এমনটা না করে ইনি কি বললেন যে আমি হুমায়ুন কবির, আমি একজন মুসলিম বিধায়ক। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক। ভাই, তাহলে কি ইনি কেবলমাত্র মুসলিমদের বিধায়ক? তার এলাকায় যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের জন্য কি তিনি কাজ করেন না? যদি কাজ করে থাকেন তাহলে তিনি নিজেকে কেনই বা একজন মুসলিম বিধায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন? তিনি তো সাধারণ জনগণের, মানুষের বিধায়ক হিসেবে পরিচয় দেবেন, অথবা যে দল থেকে বিলং করছেন সেই দলের হিসাবে পরিচয় দেবেন। বিধায়করা কি এইভাবে বলে নাকি যে আমি একজন মুসলিম বিধায়ক অথবা আমি একজন হিন্দু বিধায়ক? এইভাবে তো বলে না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে। তাহলে কি বোঝা গেল? এই মুসলিম বিধায়কের কাছে তার ধর্ম এবং জাতিটা আগে এবং দলটা পরে। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আর ভাই, এদিকে তো হিন্দুরা নিজেদের জাতি এবং ধর্মকে ভুলেই গেছে, আর তাদেরই যারা ক্ষতি করছে এরা তাদেরকেই বলছে ভাই ভাই। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ গেলে হুমায়ুন কবির স্পটে না থেকেও কি করতে পারে দেখাবে। হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঠিক এই ধরনের কথাবার্তা কেন বা বলছেন? শুধু কি এটাই, আরো কি কি বলেছেন শুনুন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে, আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। তো হুমায়ুন কবির এতগুলো কথা, এই ধরনের কথাবার্তা, তাও আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি জন্যে বলছেন? শুভেন্দু অধিকারীর কোন কথার জন্য বলছেন? আগে শুভেন্দু অধিকারীর সেই কথাটা শুনুন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী হঠাৎ করে তিনি এই ধরনের কথাবার্তা কেন বললেন? এর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।
আজ থেকে প্রায় কয়েক বছর আগে 2015 সালে দিল্লি বিধানসভা থেকে বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তাকে চ্যাং দোলা করে বিধানসভার বাইরে বের করে দিয়েছিল, আর এটাই হচ্ছে সেই ভিডিও। रूप से सदन की परंपराएं, सदन के नियम कानून और एक पवित्र स्थान है, मंदिर की तरह है, उसकी पवित्रता को बनाएंगे, उसकी गरिमा को और बढ़ाएंगे। This was Vijender Gupta in 2015. He was marshalled out of the Delhi. कुर्ता फाड़ दिया मेरे ऊपर, जिस तरह से मुझे अमानवीय तरीके से घेरा गया है, मैं जमीन में लेटा हुआ था, मेरे ऊपर लातें लगी है। যাই হোক, এদিকে আবার শুভেন্দু অধিকারীর এই ধরনের কথার জন্য নাকি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আপনি শুভেন্দু অধিকারীকে পরে দেখে নেবেন, তার পূর্বে আপনি আগে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের কাছে ক্ষমা চান। কারণ আপনি নিজেই বেশ কয়েকদিন আগে বলেছিলেন যে 2 ঘন্টার মধ্যে যদি ভাগীরথীতে হিন্দুদেরকে না ভাসাতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব। এই হচ্ছে সেই ভিডিও। হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীতে ভাসানোর হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তো আমি অন্যায়ই করিনি। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। শুধু একটা কথা ভাবো, একটা মাত্র জেলা মুর্শিদাবাদ, আর সেখানে এরা 70% হিন্দুরা 30%। সেইখানে কেবলমাত্র একটা জেলাতে থেকে যদি এরা এই ধরনের কথাবার্তা বলতে পারে, তাহলে চিন্তা করে দেখো এরা যখন সমগ্র পশ্চিমবঙ্গে 70% বা 70% হয়ে যাবে, তখন এদের কথাবার্তাগুলো ঠিক কি ধরনের হবে এবং পশ্চিমবঙ্গের হালটা তখন ঠিক কি হবে। আশা করি বুঝতে পারছো, একটু ভেবে দেখো। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? বলছি হুমায়ুন বাবু, আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত সমগ্র পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে। একদিকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী কয়েকটা মুসলিম বিধায়ককে চ্যাংদোলা করার কথা বলতেই গোটা মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি একজোট হয়ে গেছে, কিন্তু অপরদিকে যখন হুমায়ুন কবির হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবে বলেছিল, তখন কারোর কিচ্ছুটি যায় আসেনি। কিংবা ফিরাদ হাকিম যখন এটা বলেছিল যে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে উর্দুতে কথা বলাবে, কিংবা যারা অমুসলিম তাদেরকে মুসলিমে আনার জন্য দাওয়াত দেবে, তখনও কারোর কিচ্ছুটি যায় আসেনি। কিংবা তৃণমূলের আরেক বিধায়ক যখন বলেন ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘুরা যখন একজোট হবে, তখন 4-4টে পাকিস্তান তৈরি হবে। আমরা যারা সংখ্যা নেব তারা 30%, আর তারা যারা আছেন তারা 70%। এই 70% নিয়ে তারা গতিতে আসবেন, লজ্জা করা উচিত। আমরা যদি 30% লোককে, সারা ভারতবর্ষের 30% লোককে যদি একদিক করে দেওয়া হয়, 4-4টে পাকিস্তান তৈরি হবে। এই কথাগুলো বলার পরেও কারোর কিচ্ছুটি যায় আসেনি এবং কেউ এদেরকে ক্ষমা চাইতেও বলেনি। কারণটা ওই একটাই, আমরা ঐক্য চাই। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। ভাই, এই ধরনের নেতাদের থেকে না একটু সাবধান। 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছি, তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছে, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে, আর ক্ষমা যদি না চায় তাহলে তার কথাটা প্রত্যাহার করতে হবে। কিন্তু হুমায়ুন কবির, ফিরাদ হাকিম এদেরকে ক্ষমাও চাইতে হয়নি আর কথা প্রত্যাহারও করতে হয়নি। 72 ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, উনার যে কোনো জায়গায় ওনাকে মোকাবেলা করতে হবে। হুমায়ুন কবিরের বারংবার এই ধরনের বক্তব্যের পরে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনুন। ওয়ান সাইডেড কিছু হবে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে। ভাই, এইবার ভিডিওটা শেষের পথে, কিন্তু তার পূর্বে হলদিয়ার কয়েকদিন আগেরই একটা নিউজ। হলদিয়ার বিজেপি বিধায়ক তিনি নাকি তৃণমূলে যোগদান করেছেন, জয়েন করেছেন কি জন্যে? মানুষের জন্য কাজ করবেন বলে। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে
এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হই। ইনি মানুষের জন্য কাজ করতে চান, তার জন্যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। তা বিজেপিতে থেকে কি মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না? বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। ও আচ্ছা আচ্ছা, বিজেপিতে থেকে নাকি মানুষের জন্য কাজ করার অধিকার ছিল না, তার জন্যই দলটা পরিবর্তন করলেন। তা ভালো কথা। তা বলছি সিপিএম এ থেকেও কি কাজ করার অধিকার ছিল না, তার জন্যই কি বিজেপিতে এসেছিলেন নাকি? প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। বিজেপি নাকি বিভাজনের রাজনীতি করে, অথচ সেই বিজেপির টিকিটেই ইনি জিতেছিলেন, আর এখন বলছে বিজেপি বিভাজনের রাজনীতি করে। আসলে আর এক বছর, মোটামুটি তো আর এক বছর পর ভোট রয়েছে 2026-এ, তার জন্যই মনে করলেন যে দলটা পরিবর্তন করলে বোধহয় ভালো হয়, তার জন্যই বোধহয় করলেন। ভাই, একদিকে বলা হয় যে কংগ্রেস, তৃণমূল কিংবা সিপিএম এর কোনো নেতা যদি বিজেপিতে যোগদান করে তাহলে টাকার আদান প্রদান হয়ে থাকে, কিন্তু অপরদিকে বিজেপির কোনো নেতা তৃণমূল, কংগ্রেস, সিপিএম এ যোগদান করলে তখন বলা হয় তারা মানুষের জন্য কাজ করতে চায়, তার জন্যই বিজেপির থেকে চলে গিয়ে ওই সমস্ত দলগুলোতে যোগদান করেছে। তো বাস, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে তোমার ওপিনিয়ন কি অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবে। ভিডিওটাতে একটা লাইক করো, আর অবশ্যই একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।